ন্যায় পরায়ণতাই হবে বিএনপির রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র জানিয়েছেন তারেক রহমান। আকাশচুম্বী জনপ্রত্যাশা ধরে রাখার আহ্বান আমির খসরুর। সুষ্ঠু নির্বাচন ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী জানিয়েছেন সেনাপ্রধান। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনী ভাগ বাটোয়ারায় না যাওয়ার ঘোষণা এনসিপির। ইসিকে চ্যালেঞ্জ, জয় ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখার পরামর্শ কমনওয়েলথ প্রতিনিধিদের। ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় গ্যাস সহ অন্যান্য অনুসন্ধান 48 ঘণ্টা স্থগিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 দিন ছুটি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ন্যায় পরায়ণতাই হবে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূল মন্ত্র। তিনি বলেন, ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীনদলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। বিএনপি কখনো ইসলামের মূলনীতি এবং মৌলিক বিশ্বাসের সাথে আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না বলে উল্লেখ করেন তারেক রহমান। আহমেদ সরোয়ারের রিপোর্টে বিস্তারিত। রবিবার বিকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিবদের জাতীয় সম্মেলনের আয়োজন করে সম্মিলিত ইমাম খতিব জাতীয় পরিষদ। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। তারা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখেই দেশ পরিচালনা করতে চায়। ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। বিএনপি মনে করে ইসলামের বিধিবিধান নিয়ে মতবিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনৈক্যের সৃষ্টির কারণ না হয়, এই বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা মাশায়েখ, ইমাম খতিবগণ যোগ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা সুসংহত করার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রিয় দেশ বরেণ্য সম্মানিত ওলেমা মাশায়েখগণ, একজন বিশ্বাসী মুসলমান হিসাবে এবার আমি আমার একটি প্রত্যাশার কথা আপনাদের সামনে ব্যক্ত করতে চাই। মহানবীর ন্যায়পরায়ণতা নিয়ে মুসলমান অমুসলমান, বিশ্বাসী অবিশ্বাসী কারো মধ্যেই কোনো সংশয় ছিল না। মহানবীর সেই ন্যায়পরায়ণতার আদর্শ সমুন্নত রেখে রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ইনশাআল্লাহ ন্যায়পরায়ণতা। তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করবে। লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। এবং এই বাস্তবতা থেকে বিএনপি আগামী দিনের কর্মসূচিতে এ ব্যাপারে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। সম্মিলিত ইমাম খতিব পরিষদের আজকের এই সম্মেলনে আপনারা আলেম, ওলেমা, ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছেন। আপনাদের উপস্থাপিত দাবিগুলোর বেশ কয়েকটি দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার সব রকম সুযোগ রয়েছে বলে আমি মনে করি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। উপস্থাপিত অন্যান্য দাবিগুলো বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ বিএনপি সরকার ইনশাআল্লাহ গ্রহণ করবে। তারেক রহমান নিজের জন্য, তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তার দল বিএনপির জন্য ওলামা মাশায়েখদের কাছে দোয়া কামনা করেন। সমর্থন এবং সহযোগিতা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সহিংসতার দিকে যাচ্ছে না। তারেক রহমান সহনশীল রাজনীতি করছে।
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপি কোনো সহিংস রাজনীতি করতে চায় না। বিএনপিকে নিয়ে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী রাজনীতি করতে হবে। বিএনপির 31 দফার বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এখন জনগণ জানতে চায় বিএনপি তাদের জন্য কি করবে, কিভাবে বাস্তবায়ন করবে। তাই নেতাকর্মীদেরকে তারেক রহমানের বিশাল কর্মযজ্ঞ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরামর্শ দেন আমির খসরু। বাংলাদেশের সংস্কারের বিষয়ে যত আলোচনা আছে, যে মৌলিক আলোচনা, সবকিছু কিন্তু 31 দফার মধ্যে আছে। এটাকে আমরা এখন এক্সপান্ড করে আসলে প্রত্যেক সেক্টর ওয়াইজ আমরা কি কি করতে পারবো এই বিষয়টা তুলে ধরা দরকার। যারা যেদিকে যাদের এক্সপার্টিস আছে, যাদের সাথে এটা অ্যাপ্রোপ্রিয়েট, তাদেরকে বোধহয় ফোকাস থাকা, ওই জায়গাতে ফোকাস থাকা ভালো। দেশে সুষ্ঠু নির্বাচন করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনানিবাসে আয়োজিত বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান একথা বলেন। সেনাপ্রধান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সব সময় কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে 2024-25 ও 2025-26 অর্থ বছরে বিভিন্ন অবদানের জন্য 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী আজকে কেবল তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন সামাজিক ও জাতির গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী মিশনের পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে চলেছে। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইলেকট্রো সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে 3 জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট 64 সেনা সদস্যকে পদক দেয়া হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে নির্বাচনের সময়ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবার শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির এক বৈঠক শেষে তিনি এসব কথা জানান। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে, সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে। তারপরে ধরেন এই কি বলে এই যে সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। যেহেতু নির্বাচনে দেখবেন যে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে 3-4টা করে সভা হবে, এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। এই আমাদের এই 1-1.5 বছরের চেষ্টায় উন্নতির দিকে গেছে। রাজনৈতিক দলগুলো ভাগ বাটোয়ারার নির্বাচনে ব্যস্ত, তবে এনসিপি এর বাইরে থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে জানানো হয় 1084 জনকে মনোনয়ন ফর্ম দিয়েছে দলটি। যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। অভিযোগ করেন শাপলাকলির প্রতীকের প্রকৃত ডিজাইন এখনও দেয়নি ইসি, এতে প্রচারণায় মাঠে নামতে পারছে না এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আরও জানান, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আনতে চান তারা। প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
যে দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচন করার পরিকল্পনা করছে। এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের যে নতুন সম্ভাবনা এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছে কমনওয়েলথ। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। সকালে নির্বাচন ভবনে সিসি এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকে একথা জানিয়েছেন বাংলাদেশ সফররত সংস্থাটির মহাসচিব শার্লি বচুবে। তবে ইসি নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে এমন আশা তার। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জরুরি বলে মন্তব্য করেন কমনওয়েলথ প্রতিনিধিরা। প্রবাসী ভোটিং নিয়ে ইসির চলমান উদ্যোগেরও প্রশংসা করেন তারা। বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে ইসি চাইলে প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও জানান। রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। প্রবাসী অবজারভার্স যারা আছেন বিদেশ থেকে আসবেন তাদের ক্ষেত্রেও আমরা বলেছি যে আমরা স্বাগত জানাচ্ছি এবং আসবেন, এবং আমরা আশা করি যে আমাদের এবারের যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন যেটা হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় 48 ঘণ্টা গ্যাস সহ অন্যান্য অনুসন্ধান কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। অন্যদিকে সবাইকে ভবন নির্মাণে বিল্ডিং কোড মানার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দেশে গত 3 দিনে কয়েক দফায় ছোট বড় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা ও সিলেট। এমন পরিস্থিতিতে সিলেটে চলমান গ্যাসকূপ খনন ও অনুসন্ধান কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ঝুঁকি বিশ্লেষণ করে শ্রীকাইল, হবিগঞ্জ, বিয়ানীবাজার, রশিদপুর সহ 7টি কূপ খনন ও ওয়ার্কওভার কার্যক্রম 48 ঘণ্টা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। আমাদের খনন যে ইকুইপমেন্ট, এটার নিরাপত্তা, তারপর যে খনন কাজের সঙ্গে জড়িত যারা কর্মী তাদের নিরাপত্তা এবং জননিরাপত্তা। এখন এইটা 2 পয়েন্ট কথা হলো, আমি একটা কিছু করলাম যার ফলে এটা আরও প্রবল হলো, এটা যাতে না হয় এই জন্য আমি সকালবেলা উঠে বিসমিল্লাহ করে বলেছি যে এটা 48 ঘণ্টা বন্ধ রাখো, এর পর্যন্ত আমরা এটা বুঝতে পারবো যে ভূমিকম্প পরিস্থিতিটা কী আর কি। উৎপাদনকে করে নেই, আমরা শুধু করছি এক্সপ্লোরেশনকে, নতুন খনন কাজকে শুধুমাত্র করছি। এদিকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বৈঠক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে সাংবাদিকদের উপদেষ্টা জানান, ভূমিকম্পের অল্প ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ফায়ার সার্ভিসের সক্ষমতা রয়েছে। আমাদের সবাই যেসব বাড়ি ঘর তৈরি করি এগুলির সময় আমাদের একটু দেখতে হবে ওই যে বিল্ডিং কোডটা যেন মেনে চলা হয়। যদি বিল্ডিং কোড না মেনে চললে কিন্তু এই ভবিষ্যতে আরও অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা। আরেকটা জিনিস হলো, আমাদের থেকে জলাশয় টলাশয় ভরে ওখানে কিন্তু আমরা বিল্ডিং করে ফেলি, ওইগুলিও কিন্তু খুব একটা রিস্কি থাকে। 1টা থেকে আরেকটা 1.5 ঘন্টা পরে আবার হইতে পারে বা এরকম একটা সম্ভাবনা থাকে বা তাই থাকে, কিন্তু ওই লোকজন গিয়া কোথায় দাঁড়াবে, ওরকম আমাকে দাঁড়ানোর মাঠও নাই অনেক জায়গায়। এই সবগুলির দিকে আমাদের ভবিষ্যতে যেসব এই যে ইসের জন্য রাজুক ঠাজুকরা যেসব প্ল্যান পাস করবে সেসব এইগুলির দিকে খেয়াল রাখতে হবে। ভূমিকম্পের সতর্কতার জন্য আর্লি ওয়ার্নিং অ্যাপ চালুর বিষয়ে সরকার ভাবছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের পর থেকে হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ছাড়তে থাকেন তারা। বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে হলগুলোর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও সংস্কার করার প্রয়োজন হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী আফটার শকের কারণে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তাদের সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এমন সিদ্ধান্ত শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নতি ঘটাবে বলেও মনে করছেন অনেক শিক্ষার্থী। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 6 ডিসেম্বর পর্যন্ত 15 দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সংস্কার কাজ অবশ্যই জরুরি, কারণ জীবন সবার আগে। আর ওইভাবে মানসিকভাবেও আমরা অতটা স্থিতিশীল থাকতে পারি না এই কয়েকদিন। প্রশাসন যা করছে চিন্তা ভাবনা করে করছে,
এই পেছনে অবশ্য অন্যান্য কারণও থাকতে পারে। এই হলটা 1964 সালে বানানো হয়েছে, তারপর থেকে এটা কোনো মতে জোড়াতালি দিয়েই তো চলতেছে। প্রথম কথাই হলো যে হলের সংস্কার, আমাদের নতুন একটা আবাসিক ভবন দরকার। একদিনের ব্যবধানে পরপর 3 বার ভূমিকম্প, 3 বারই উৎপত্তি স্থল নরসিংদী। এই বাস্তবতায় জেলা জুড়ে আতঙ্ক। শনিবার সন্ধ্যায় 3য় দফায় ভূমিকম্পের পর আতঙ্কে সারা রাত জেগে ঘরের বাইরে অবস্থান নেয় মানুষ। সে আতঙ্ক ভর করছে দিনেও। এর প্রেক্ষিতে দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। তবে 48 ঘন্টার বেশি সময় পার হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি প্রশাসন। নরসিংদীর প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পরপর 3টি ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী। জেলার শতাধিকের বেশি স্থাপনায় এমন ফাটল দেখা দেয় জেলা জুড়ে আতঙ্ক। শনিবার সন্ধ্যায় 3য় দফায় ঘটে যাওয়া ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো জেলায়। মধ্যরাতে ফের ভূমিকম্প হতে পারে, সোশ্যাল মিডিয়ায় এমন গুজবে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাঝরাত থেকে ভোর পর্যন্ত অনেকেই বাড়িঘর ছেড়ে রাস্তায় খোলা জায়গায় অবস্থান নেন। দিনেও যায়নি সেই আতঙ্ক। সরকারি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোলা মাঠে মানুষের অবস্থান। পরপর 3টি ভূমিকম্প এবং জেলায় 5 জনের প্রাণহানি ও শতাধিক মানুষ আহত হওয়ার পর 48 ঘন্টার বেশি সময় পার হলেও প্রশাসনের কোনো তৎপরতা মাঠে না দেখায় দুশ্চিন্তায় সাধারণ মানুষ। নরসিংদীবাসী এখনও খুব আতঙ্কিত, বিশেষ করে যেহেতু নরসিংদী একটা রেড অ্যালার্ট এরিয়া, এখনও অনেকেই আতঙ্কিত। যে বিল্ডিংগুলো এগুলো পুরাতন বিল্ডিং, ঝুঁকিপূর্ণ, সেই জন্য আমরা আপাতত আমি দোকানের সামনে আমরা সবাই এই জায়গায় ওয়েট করতেছি। সন্ধ্যার পর থেকে আবার যখন দ্বিতীয়বার এটা অনুভব করলাম, তখন থেকে আতঙ্কটা আসলেই আরও বেড়ে গেল। অন্যান্য যারা সাধারণ মানুষ যারা, তারা তো কথা শুনেই দৌড় ঘর টর ফালাই দিয়ে একদম বাইরে গেছে। এদিকে প্রথম দফায় 5.7 মাত্রার ভূমিকম্পে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকারের কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। পরে জেলা প্রশাসক গুজবে কান না দিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। যেহেতু ছুটির দিন ছিল, অনেক কর্মকর্তা স্টেশনে ছিল না বা বিভিন্ন কারণে যোগাযোগ সমস্যা ছিল, সকল তালিকা আমরা চূড়ান্তভাবে পাইনি। তবে আগামী 48 ঘন্টার মধ্যে আজকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সবার মাধ্যমে আমি নির্দেশনা দিয়েছি। আগামী 48 ঘন্টার মধ্যে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে সকল অফিসের ক্ষয়ক্ষতির তালিকা সহ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সহ আমাদের দাখিল করা হলে তখন আমরা সার্বিকভাবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো এবং আপনাদের নিকট উপস্থাপন করব। গত শুক্রবার সকাল 10:37 5.7 মাত্রার ভূমিকম্প হয়, যার উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী থেকে। এরপর শনিবার সকালে দ্বিতীয় দফায় 3.7 মাত্রা এবং সন্ধ্যায় তৃতীয় দফায় 4.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সার কারখানায় ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি ইউনিটে 16 টাকা থেকে বাড়িয়ে 29 টাকা 25 পয়সা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। রবিবার বিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশন চেয়ারম্যান জালাল আহমেদ। বলেন, এই মূল্যবৃদ্ধির উদ্দেশ্য ভর্তুকি কমিয়ে 4টি বন্ধ থাকা সার কারখানা চালু করা এবং গ্যাস ও সারের মূল্যমানের পার্থক্য কমানো। এটি প্রথমবারের মতো সার কারখানায় গ্যাসের দামকে আলাদাভাবে বাড়ানো হচ্ছে, যেখানে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো প্রতি ইউনিট গ্যাসের দাম 40 টাকা করার প্রস্তাব করেছিল। কমিশন জানায় 2019 সালের 30 জুনের প্রজ্ঞাপন অনুসারে সার গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ঘনমিটারে মাসিক অনুমোদিত লোডের বিপরীতে 0.10 টাকা হারে ডিমান্ড চার্জ অপরিবর্তিত থাকবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সার শ্রেণীতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়েছে। সার্বিক বিষয়সমূহ পর্যালোচনা ও বিশ্লেষণান্তে কমিশনের আদেশ হচ্ছে যে সার শ্রেণীতে প্রাকৃতিক গ্যাসের ভোক্তা পর্যায়ে মূল্যহার প্রতি ঘন মিটার 29.25 টাকা পুনর্নির্ধারণ করা হলো। দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, 2008 সালে নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা কৃষি সম্পত্তি 5.2 একর দেখিয়েছিলেন।
তবে দুদকের অনুসন্ধানে মিলেছে 29 একর। দুদক বিষয়টি নিয়ে কাজ করলেও মনোনয়ন বাতিলের কাজ বাস্তবায়ন করতে পারেনি। সকালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মমিন বলেন, দুদকের কাজ নিয়ে কোনো ধরনের চাপ নেই, তবে নানা সীমাবদ্ধতা আছে। নির্বাচন বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, প্রার্থী যে দলেরই হোক সৎ লোককে নির্বাচিত করতে হবে। নির্বাচনে প্রার্থীদের হলফনামায় দেশি বিদেশি আয়ের হিসেব দিতে হবে। 2008 সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই 29 একর। তাহলে আপনার কি দাঁড়ায়? তাহলে আপনার শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল। আপনারা যদি অসৎ লোক নির্বাচন করেন আপনাদের কপালে সেরকমই ঘটবে। কাজে আপনারা শুরু থেকেই সৎ আগে দেখে নেবেন কোন লোকটা সৎ। কৃষি ঋণ ও প্রণোদনা বিতরণে দুর্নীতি অনিয়মের অভিযোগে রাঙামাটির লংগদু উপজেলা কৃষি ব্যাংকে অভিযান চালিয়েছে দুদক। রবিবার সকালে রাঙামাটির দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ রাজু আহমেদের নেতৃত্বে দুদকের 5 জনের একটি টিম লংগদু উপজেলা কৃষি ব্যাংকে অভিযান পরিচালনা করেন। কৃষকদের সাথে তারা কথা বলে নিশ্চিত হয়েছেন ব্যাংক থেকে নির্ধারিত শস্য ঋণ দেখিয়ে কৃষকদের বরাদ্দ প্রাপ্ত ঋণের চেয়ে কৃষকদের টাকা কম দেখানো হয়েছে। আরও কিছু অনিয়মও পেয়েছে দুদকের তদন্তকারী দল। চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের 3 দিন পর নিজ বাড়ির উঠানের গর্ত থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আশরাফ মিয়া উপজেলার পূর্ব টেমাপাড়া মৃত ফকিরের ছেলে। 3 দিন আগে আশরাফ মিয়া নিখোঁজ হন। রবিবার সকালে নিজ বাড়ির উঠানের দক্ষিণ পাশে কমলা গাছে পানি দিতে গিয়ে গাছের নিচে নতুন মাটি দেখে সন্দেহ হয় নিহতের ছেলের। পরে মাটি খুঁড়ে নিখোঁজ আশরাফ মিয়ার লাশ উদ্ধার করা হয়। মরদেহের মাথায় কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেন কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা তদন্ত করছে। এদিকে রবিবার মধ্যরাতে পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামে গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক এক ডাকাতকে মৃত ঘোষণা করেন। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে সনাতন সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। এ সময় হিন্দু সম্প্রদায়ের উন্নয়ন নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। রংপুর নগরীর শতবর্ষী শ্যামাসুন্দরী খালে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে রংপুর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। নগরীর চেকপোস্ট এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে তার সাথে ছিলেন জেলা যুব দলের সভাপতি নাজমুল আলম নাজু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সুনামগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের ধানের শীষের সমর্থনে প্রচার মিছিল হয়েছে। তাহিরপুর উপজেলার বাদারঘাট বাজারে এই মিছিল হয়। খুলনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন খুলনা 2 আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। স্থানীয় প্রেস ক্লাবের সভায় তিনি বলেন, মহানগর বিএনপির ব্যানারে সবাই মিলে ভোটের জন্য মাঠে নামব, তবে দলে যারা বিতর্কিত তারা প্রচারণার বাইরে থাকবে। নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতে ও তারেক রহমান ঘোষিত 31 দফা জনগণের কাছে পৌঁছে দিতে কুষ্টিয়া 4 আসনের 2 উপজেলায় মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি। এ সময় বক্তব্য রাখেন গাইবান্ধা 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক সহ অন্যরা। নোয়াখালী সদর উপজেলার নোয়ানই ইউনিয়নে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এবং প্রবীণ নবীনদের সম্মাননা ও বরণ সমাবেশ হয়েছে। নোয়ানই ইউনিয়ন হাই স্কুল অডিটোরিয়ামে এর আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ বিএনপি নেতা শামসুল ইসলাম। পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান আহমেদ কামাল বিলুর 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবানে নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।
গাজীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার। জিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে এ সভা হয়। বাগেরহাটের গজালিয়া আদর্শ হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সলিল বরণ পাইক, সহকারী প্রধান শিক্ষক সন্তু কুমার সরকার, সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ এবং সিনিয়র শিক্ষক সাধন কুমার হাওলাদারকে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বিআরটি এর পরিচালক, এনফোর্সমেন্ট যুগ্ম সচিব মোহাম্মদ জাকির হোসেন শেখ। অসহায় ও দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলমের কাছে বিপুল পরিমাণ কম্বল হস্তান্তর করেছে বেসরকারি সংস্থা আশা। জেলা প্রশাসক কার্যালয়ে এই কম্বল হস্তান্তর করেন সংস্থার কর্মকর্তারা। ভৈরব উপজেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তা ও মানবিক ভৈরব গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম। পাবনার বাসিন্দা হাফসা ধর্ষণ ও নির্মম হত্যার অতি দ্রুত তদন্ত ও আসামিদের অবিলম্বে ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন হয়। ঠাকুরগাঁওয়ে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। পীরগঞ্জ উপজেলার ফয়জুল শিরিন প্রফেশনাল ট্রেনিং সেন্টারের আয়োজনে এর উদ্বোধন করেন জাপানিজ প্রতিনিধি শিনিজ তাঙ্গে ও নাও তাঙ্গে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ন্যায়পরায়ণতাই হবে বিএনপির রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র, জানিয়েছেন তারেক রহমান। আকাশচুম্বী জনপ্রত্যাশা ধরে রাখার আহ্বান আমির খসরুর। সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনী ভাগবাটোয়ারায় না যাওয়ার ঘোষণা এনসিপির, ইসিকে চ্যালেঞ্জ জয় ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখার পরামর্শ কমনওয়েলথ প্রতিনিধিদের। ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় গ্যাস সহ অন্যান্য অনুসন্ধান 48 ঘণ্টা স্থগিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 দিন ছুটি। দর্শকে ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।